আসসালামু আলাইকুম। তো আমরা শুরু করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022 ভর্তি পরীক্ষা 12ই মে 2023 অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠিতব্য এক্সামের কোয়েশ্চেন সলভ ভিডিওটি। তো ক্লাসটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমেই আমরা এমসিকিউ অংশটুকু দেখব। তো এমসিকিউ অংশে সবার প্রথমেই আমাদেরকে খুব সহজ একটা প্রশ্ন দিছে, পি ভেক্টর 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, কিউ ভেক্টর 6i ক্যাপ প্লাস 3k ক্যাপ ভেক্টর দ্বয়ের উপর লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তো তোমাদেরকে সেই এইচএসসির ফার্স্ট ইয়ার থেকে পড়ানো হয় যে দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর হচ্ছে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল ডিভাইডেড বাই এই ক্রস গুণফলের মান, তাই না? এটা ছিল আমাদের সেই ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমরা পড়েছি। এটা হচ্ছে লম্ব একক ভেক্টর। আমরা প্লাস মাইনাস দিতাম, বাট এখানে যেহেতু প্লাস মাইনাস নাই অপশনে, আমাদের প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। তো এই লম্ব একক ভেক্টরটা কেমনে বের করব? যে দুইটা দেওয়া আছে তাদের ক্রস গুণন বের করে তার মান দ্বারা ভাগ করব। তো খুবই সিম্পল, ক্রস গুণন ধুমধাম বের করতে হবে। এ ক্রস বিটা আমরা আগে বের করি। এ ক্রস বি কেমনে বের করে? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আই এর সহগ হচ্ছে 2, জে এর সহগ হচ্ছে 2, কে এর সহগ হচ্ছে -1। একইভাবে যদি আমরা কিউ ভেক্টরে যাই, আই ক্যাপের সহগ হচ্ছে 6, জে ক্যাপের সহগ, জে ক্যাপ যেহেতু নাই এটা সহগ 0, কে ক্যাপের সহগ হচ্ছে 3। সো এবার এটা আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনে কিন্তু ভুল করা যাবে না। আই ক্যাপ যদি করি, 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। আচ্ছা, 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। মাইনাস 3k ক্যাপ। থ্যাংক ইউ দেবাশিস। আমাদের টাইপিস্ট খুব দ্রুত টাইপ করছে, তাই সেকেন্ডটা ভুল করছে সে উঠাইতে। তো চিন্তা করার কোনো কারণ নেই, একটু দ্রুত টাইপ করলে ভুল হয়, তা আমরা ভুল করব না। সো কিউ ভেক্টর হচ্ছে এটা। তো কিউ ভেক্টরের ভ্যালুটা বসাও 6, 3, -3। দেবাশিসকে অনেক ধন্যবাদ, তুমি ক্যামেরার পিছনে থেকে অবশ্যই দেখবা কোয়েশ্চেন কোথাও ভুল আছে কিনা। ওকে, তো এবার আমরা এটা নির্ণয় করব। আই ক্যাপ নির্ণয় কীভাবে করে? কলাম সারি বাদ 3 দুগুণে 6, তার -6। এটা হচ্ছে নির্ণায়কের মাইনাস, 3 একে 3, -3, মাইনাসে মাইনাসে +3। ঠিক আছে, তারপর মাইনাস জে ক্যাপ, এই কলাম এই সারি বাদ -3 × 2 মানে -6, নির্ণায়কের মাইনাস 6 × -1 মানে -6, -6 যদি বসাও তাহলে আলটিমেটলি হবে +6, প্লাস কে ক্যাপ। কে ক্যাপ বসালে এই কলাম এই সারি বাদ 3 দুগুণে 6 মাইনাস 6 দুগুণে 12। এই হচ্ছে আমাদের নির্ণায়কের বিস্তৃতি। সো এবার যদি করো -6 + 3 অর্থাৎ -3i ক্যাপ, এটা কত? 0 প্লাস, আচ্ছা প্লাস না, 6 থেকে 12 গেলে থাকবে কত? মাইনাস, তাহলে -6 কে ক্যাপ। তো এই হচ্ছে আমাদের এ ক্রস বি। এবার জাস্ট সিম্পলি এই এ ক্রস বিকে এ ক্রস বি এর মান দ্বারা আমরা ভাগ করে দিব, আমাদের অঙ্ক শেষ। তারপর আমরা মান দ্বারা ভাগ করে দিই, তাহলে আমাদের একক ভেক্টরটা হবে এ ক্রস বিকে এ ক্রস বি এর মান। এ ক্রস বি কত? -3 যদি কমন নেই, আই ক্যাপ প্লাস 2k ক্যাপ থাকবে। আর এটার মান কত হবে ভাইয়া? √3² + 6² মানে 9 + 36 অর্থাৎ √45। তো দেখো খেয়াল করে এই অপশনটা কোথায় আছে? -3i + 2k ক্যাপ ডিভাইডেড বাই √45। তাড়াহুড়ায় কিন্তু তুমি আবার ডি নাম্বার অপশনটা দিয়ে দিও না। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি সবাই ক্লিয়ার। ওকে, নেক্সট। সো একের অ্যান্সার হচ্ছে সি। এরপরে সরল দোল গতিসম্পন্ন একটি বস্তু যখন তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, এই যে সাম্যাবস্থান থেকে যে এটা দিছে এটা হচ্ছে সরণ, সাম্যাবস্থান থেকে সরণ x, তখন তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। তাহলে বিস্তার কত? ভাইয়া এখানে একটা শর্ত দিছে, গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ কোথায়? 2 সেন্টিমিটার দূরে। তাহলে আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম সরণ দেয়া থাকলে গতিশক্তির ফর্মুলা কি, স্থিতিশক্তির ফর্মুলা কি। আগে তাহলে বলো শর্তটা কি? গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। তাহলে x দূরত্বে, এখানে বলে দিছে x দূরত্বে গতিশক্তি মানে ই কে স্থিতিশক্তির 3 গুণ অর্থাৎ 3ep। কোনো সন্দেহ নাই। ভাইয়ারা গতিশক্তি কত হবে? গতিশক্তির ফর্মুলা অবশ্যই জানতে হবে, 12k a² - x²। আর ভাইয়া বিভব শক্তির ফর্মুলা কি? 12k x²। তো উভয় পাশ থেকে 12k কাটা দিয়ে দাও, তাহলে আমরা a এর মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো a², x এর মান হচ্ছে 2 সেন্টিমিটার, সেন্টিমিটারেই রাখো যেহেতু অপশনে সবই সেন্টিমিটারে আছে। 2 সেন্টিমিটার স্কোয়ার করলে হবে 4 ইজ ইকুয়াল টু, এটা কত? x কত? 2 সেন্টিমিটার স্কোয়ার মানে কত? 4, 3 4 12। তাহলে আমাদের a² সমান আসতেছে 12 + 4 অর্থাৎ 16 সেন্টিমিটার। সুতরাং এর মান আসবে ±4 সেন্টিমিটার। যেহেতু প্লাস মাইনাস অপশনে নাই, জাস্ট 4 সেন্টিমিটার দাগালেই তোমার কাজ শেষ।
তাহলে এই কণাটা 4 সেন্টিমিটার বিস্তারে দুলতে থাকবে। নেক্সট প্রশ্ন, তো এই দুইটা প্রশ্ন কিন্তু পারা উচিত, তাই না? যারা কঠিন বলতেছো দেখো, এরপরে আমরা দেখব কমন স্টুডেন্টের ক্ষেত্রে, ব্রিলিয়ান্ট না, নন ব্রিলিয়ান্ট, একদম কমন স্টুডেন্টের ক্ষেত্রে কয়টা প্রশ্ন পারা সম্ভব। দুটি সুসংগত উৎস থেকে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয়। তো এই মনে করো একটা উৎস, এই মনে করো একটা উৎস, সমদশায় বের হচ্ছে মানে এই যেভাবে, মানে দুইটা একই দশায় বের হচ্ছে, দুইটার মধ্যে কোনো দশা পার্থক্য নাই। একটি বিন্দুতে যেখানে তরঙ্গ দুটি মিলিত হলো, সাপোজ এখানে আস্তে আস্তে তরঙ্গ এখানে মিলিত হয়েছে, এখানে মিলিত হলো, সেখানে তাদের দশা পার্থক্য 90 ডিগ্রি। তাহলে দশা পার্থক্য অর্থাৎ দপা, যেটাকে আমরা ডেল বলি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি π/2 বা রেডিয়ানে লিখতে হয়। তাহলে পথ পার্থক্য কত? তরঙ্গ দুটির পথ পার্থক্য কত? ভাইয়া দশা পার্থক্য দিয়েছে, পথ পার্থক্য ইম্পসিবল? অবশ্যই না। আমরা জানি দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। এই ফর্মুলাটা আমরা সেই ছোট্টবেলা থেকে জেনে এসেছি। তাহলে আমাদের বের করতে বলছে পথ পার্থক্য মানে এক্স, তাহলে এক্স হবে ডেল ল্যামডা ডিভাইডেড বাই 2π। সো ডেলের মান কত? π/2, তাহলে π/2, এখানে একটা 2π আছে, এখানে একটা ল্যামডা আছে। সো ভাইয়া π কাটা, এখানে সুন্দর করে আসছে λ/4। সো অ্যান্সার ইজ λ/4। এইখানে যে λ/4 হইতো আমাদের টাইপিস্ট উঠায় নেয় ভুলে। সো অ্যান্সার ইজ ডি। এম আই রাইট? ডি নাম্বার অপশন। ডি না বি? ডি। আচ্ছা, অ্যান্সার ইজ ডি। তুই কোয়েশ্চেনটা দেখিস, ডি নাম্বার অপশন, λ/4। তো ভাইয়া এইটাও একটা খুবই কমন কোয়েশ্চেন যেটা আমরা সলভ করাই অ্যাডমিশন, একদম সহজ। নেক্সট, একটি কণা t=0 সময়ে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। তো কণাটির উপর প্রযুক্ত লব্ধি বল সময় t এর সমানুপাতিক। তো প্রথমত এই কথাটা বুঝো, আমাদের যে লব্ধি বলটা আছে F, তা হচ্ছে t এর সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি F ইজ kt। F ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? kt। তাহলে F এর জায়গায় আবার কি লেখা যাবে? ma ইজ ইকুয়াল টু kt, তাই না? তাহলে a এর জায়গায় কি লেখা যাবে ভাইয়া? a ইজ ইকুয়াল টু লেখা যাবে kt ডিভাইডেড বাই m। এতটুকু আমরা লিখতে পারলাম। এটাকে সমীকরণ নাম্বার দিলাম আমি 1, যেহেতু বলেই দিছে আমাদের বল সময়ের সমানুপাতিক। ওকে, এতটুকু লিখলাম। এখন বলছে কণাটির গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক। তো এবার আমরা গতিশক্তির ফর্মুলাটা লিখি সুন্দর করে। তো এখানে যেহেতু সবগুলো টাইম দিয়ে দিছে, আমরা সহজ হিসাব গতিশক্তিকে টাইমের সাথে রিলেট করব, যে গতিশক্তির সাথে টাইমের সম্পর্কটা কি। তো সিম্পল ব্যাপার, এখানে গতিশক্তি ইকে সমান কি জানি? কমন সেন্স, হাফ mv²। তো এখানে তো টাইম নাই, সো টাইমকে তোমার নিয়ে আসতে হবে। দেখো স্থির অবস্থা, তাহলে আদিবেগ 0, তাহলে ভি এর থেকে আমরা টাইম আনতে পারি। এম কে তো আর ভাঙা যায় না, বাট এই ভিকে ভেঙে আমরা কিন্তু টাইম আনতে পারি, কারণ আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। যেহেতু ইউ 0, তাহলে ভি এর জায়গায় আমরা এটি লিখতে পারবো, এটি এর উপরে কি আছে? স্কোয়ার। এবার বলো এই এর ভিতরে আবার টাইম আছে না? এই যে এর মানের ভিতরে কি টাইম আছে না? তো সেই টাইমটা বসায় দাও, হাফ এম, এর ভিতরে টাইম কত? kt বাই এম। এই এর যা লিখতে পারবো kt বাই এম, আবার এখানে আছে একটা টি, এর উপরে কি আবার স্কোয়ার। এবার খেয়াল করে দেখো কত হয়। এটা হবে হাফ, এখানে এম পড়ে থাকবে, এখানে k² পড়ে থাকবে, m² পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে দুইটা t² তার উপর স্কোয়ার, মানে t⁴। তাহলে কে সমান এটা আসতেছে। এবার বলো অপশনে কি আছে? অপশনে জাস্ট টাইমগুলো আছে। তো বলো তো এই যে গতিশক্তি, এই ব্যাপারগুলো আমার কোনো চিন্তা করতে হবে না, কারণ এগুলো অপশনে কিছুই নাই, ভরের সাথে কিছুই বলে নাই। আমাদের গতিশক্তির সাথে টাইমের রিলেশনটা কেমন দেখতে পাচ্ছি? তো বাচ্চারা খেয়াল করে দেখো, গতিশক্তির সাথে আমাদের টাইমের রিলেশনটা হচ্ছে চতুর্ঘাতের সমানুপাতিক। এইটাও কিন্তু খুবই একটা বেসিক কোয়েশ্চেন। সো দ্য অ্যান্সার ইজ ডি। তো বুঝতেই পারছো কত বেসিক কোয়েশ্চেন আমাদের আসছে। তো এই যে 4টা প্রশ্ন সলভ করলাম, আমার মনে হয় যারা মিনিমাম প্রিপারেশন নিচ্ছো ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা এই 4টা প্রশ্ন খুব সহজেই পারবা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এটাও দেখো কত সহজ প্রশ্ন। 9টি বেলনাকৃতি, কঠিন যেটা সেটা আমি বলবো যে হ্যাঁ ভাই এটা কঠিন, এটা পারতে হবেও না তোমার, বাট এটা দেখো 9টা বেলন আকৃতির। এখন তুমি বেলন দেখো যদি ঘাবড়া যাও তাহলে হবে না। বেলন মানে সিলিন্ডার, ঠিক আছে? তো সিলিন্ডার আকৃতির তার, যাদের প্রত্যেকটার ব্যাস হচ্ছে ডি, স্মল ডি, দৈর্ঘ্য হচ্ছে এল। তো একত্রে শ্রেণী সজ্জায় যুক্ত আছে, সজ্জাটির রোধ, আচ্ছা একত্রে কিসে যুক্ত আছে? শ্রেণী সজ্জায়। তাহলে এই জিনিসটা ফার্স্ট অফ অল আমরা অঙ্কন করি। এই মনে করো 9টা তারকে তুমি জোড়া লাগে এতটুকু বানাইছো, এনে কয়টা তার আছে? 9টা। তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা তারকে তুমি শ্রেণীতে যুক্ত করছো। ওকে, তো তুমি ধরো এই যে তার ধরার দরকার নেই, এখানে প্রত্যেকটা তারের দৈর্ঘ্য কত? এল।
ব্যাস কত ডি, স্মল ডি। তাহলে এই পুরোটার দৈর্ঘ্য কত হবে বলতো দেবাশিস? পুরোটার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেকটার এল হলে পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 9L। আর পুরোটার ব্যাস তো চেঞ্জ হয়ে যাবে না, যেহেতু তুমি এভাবে জোড়া লাগাইছো এটা তো মোটা হবে না। তাহলে এই পুরোটার ব্যাস কত ভাইয়া? ব্যাস হচ্ছে স্মল ডি, তাই না? এবার কি বললো? বললো এই যে সজ্জাটির রোধ, মানে এইটা রোধ একটি এল দৈর্ঘ্যের তারের রোধের সমান। এটা রোধ কত বলো? প্রত্যেকটা রোধ যদি স্মল আর হয়, আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা রোধ স্মল আর, যেহেতু শ্রেণীতে যুক্ত করছো, এটা রোধ হবে কত ভাইয়ারা? এটা রোধ হবে 9R। ওকে, কোনো সন্দেহ নাই। এবার কি করছে? বলছে এইটার রোধ যদি জাস্ট একটি এল দৈর্ঘ্যের তারের সমান হয়, তাহলে ওই তারের ব্যাস কত? তার মানে এখানে আমরা একটা তার নিব, যে তারটার ব্যাস এটার সাথে মিলবে না, কিন্তু দৈর্ঘ্য জাস্ট এল। তো এটার ব্যাস আমাদের অজানা, এটার ব্যাস ডি প্রাইম ইজ ইকুয়াল টু হোয়াট, কিন্তু বলে দিছে এইটার রোধ কত? 9R। এটার রোধ কত? 9R। ওকে, সো এবার আমরা বলো তো, আমরা ফর্মুলা জানি আমাদের এই যে সংযোগ যেটা, সেইটার রোধের ফর্মুলা কি? আমরা জানি রোধ আমরা কি জানি? রোধ সমান রো এল বাই এ। তো এখানে রোধ কত? 9R ইজ ইকুয়াল টু রো এল কত? 9L, এ মানে পাই ডি স্কোয়ার বাই 4, যেহেতু ব্যাস দেওয়া আছে। তাহলে এইটার রোধ কত? এইটার রোধ তো 9R, যেহেতু বলছে এই সংযোগের রোধ আর এটার রোধ সমান হবে, তো এটার ব্যাসটা কত? ডি প্রাইমটা কত? তো এটার জন্য কি লিখতে পারবো? রো, এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য কি 9L? না, এটার দৈর্ঘ্য কিন্তু এল। তাহলে রো এল বাই পাই ডি প্রাইম স্কোয়ার বাই 4। এবার ভাই এটা সমীকরণ নাম্বার 1, এটা সমীকরণ নাম্বার 2, দুইটা যদি অনুপাত করো তোমার অঙ্ক শেষ। অনুপাত করলে এই রোধ কাটা, রো কাটা, এল কাটা, পাই কাটা, 4 কাটা। তাহলে এখানে পড়ে থাকবে 9, এখানে কি পড়ে থাকবে ভাইয়া? 1 নঙ্গে পড়ে থাকবে 9 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে 1 বাই ডি প্রাইম স্কোয়ার। এই ডি প্রাইমের মানটা বের করবা, তাহলে ডি প্রাইম হবে ডি ডিভাইডেড বাই 3। ক্যালকুলেশন করে দেখো, রুট করলে ডি ডিভাইডেড বাই 3, তাহলে দ্য অ্যান্সার ইজ ডি ডিভাইডেড বাই 3। খুবই সিম্পল একটা অঙ্ক, ঠিক আছে? দ্য অ্যান্সার ইজ ডি ডিভাইডেড বাই 3। দ্য অ্যান্সার ইজ ডি ডিভাইডেড বাই 3। ওকে, নেক্সট। তো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের সাথে দেখো, এইটাও আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি, আমি দেখো তোমরা এই অঙ্কটা এর আগে করেছো যে সমান রোধ বিশিষ্ট দুইটা তার, এদের ব্যাসের অনুপাত কত, এই টাইপের অঙ্ক করেছো। এখানে জাস্ট এগুলো জোড়া দেওয়ার কথাটা তোমাকে পেঁচানোর জন্য বলছে। সো এই 5 পর্যন্ত প্রশ্ন তোমার পারা উচিত। নেক্সট, এটা তো আরও সহজ ভাই। কি বলছে? একটা সুড়ঙ্গের দৈর্ঘ্য 100 মিটার, একটি ট্রেন উচ্চ বেগে 80 মিটার, একটি ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার। ট্রেনের স্থির অবস্থার দৈর্ঘ্য মানে এল নট কত মিটার? 100 মিটার। তো এই ট্রেনটা কি করছে? উচ্চ বেগে একটা সুড়ঙ্গ, 80 মিটার সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছে। এই মনে একটা সুড়ঙ্গ, তো এই হচ্ছে ট্রেন। এই ট্রেনটা অনেক বেগে সুড়ঙ্গের ভিতর দিয়ে যাচ্ছে। তো বাইরে থেকে পর্যবেক্ষকরা লক্ষ্য করলো ট্রেনের দৈর্ঘ্য সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান হয়। তাহলে আমাকে বলো এই ট্রেনের বেগের কারণেই আমি বুঝাই ট্রেনের স্থির দৈর্ঘ্য কত? 100 মিটার। তো সুড়ঙ্গের দৈর্ঘ্য কত? 80। তো বাহির থেকে লোকেরা দেখলো যে ট্রেনটা এত জোরেই দৌড়াইতেছে, ট্রেনের দৈর্ঘ্যটা সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান। তাহলে বলো ট্রেনের স্থির চলমান দৈর্ঘ্য কত? 80 মিটার, যেহেতু সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান। তাহলে আমাকে বলছে বেগের মান বের করতে। ভাই কানার ভাই অন্ধ পারা উচিত এই অঙ্ক। এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে বেগের মানটা বের করবো আমরা। এল বাই এল নট, এল কত? 80 বাই 100। 80 বাই 100 করলে কত হয়? 8/10, তাই না? 8/10 এর স্কোয়ার করে দাও, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই না? তাহলে কত হচ্ছে? ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে 1 মাইনাস 8-এর স্কোয়ার মানে 64, 10-এর স্কোয়ার মানে 100, তাহলে 36/100। সুতরাং আমাদের বেগের মানটা কত আসতেছে? সুতরাং আমাদের বেগের মান আসতেছে 36-এর রুট করলে কত হয়? 6, 100 রুট করলে হয় 10c, 6/10c। তার মানে ভি ইজ ইকুয়াল টু 0.6c। যারা ক্যালকুলেশন নিয়ে লাফাও, এই সকল অঙ্ক করতে ক্যালকুলেশন লাগে না, ক্যালকুলেটর লাগে না। অ্যান্সার হচ্ছে ডি। ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সামের আগে অনেক স্টুডেন্ট বলো ভাইয়া ক্যালকুলেশন ট্রিক্স শিখান। আল্লাহর দোহাই লাগে, এই কথা আর জীবনও বলবো না এই প্রশ্নের পরে, কারণ আমাদের যে প্রশ্ন আসছে টোটালি থিওরিটিক্যাল, কোনো লেভেলের ক্যালকুলেটর দরকারই পড়ে না এই অঙ্ক করতে। নেক্সট, 0.5 কেজি ভরের একটি কণা এক্স অক্ষ বরাবর এই সমীকরণ অনুযায়ী চলছে, যেখানে এক্স এর মান
এবং টি এর মান সেকেন্ডে। তো এক্স এর মান মিটার এবং টি এর মান সেকেন্ডে। তো 2 সেকেন্ডে কণার লব্ধি বল। ভাই এটা কি সরণের সমীকরণ? তো সরণ থেকে তোমার বল পেতে হবে। বল মানে কি এফ ইজিক্যাল টু এম এ। এম কত ভাইয়ারা? এম হচ্ছে 0.5 কেজি। তাহলে এ এর মানটা বের করে বসায় দিতে হবে। তো দেখো এই প্রশ্ন না পারার কিছু নাই। তো এই যে এ এর মানটা কেমনে বের করবা? সরণকে সময়ের সাপেক্ষে প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়, বেগকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি এই সময়ের সাপেক্ষে সরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করি আমরা ত্বরণ পেয়ে যাব। তাহলে প্রথমত dx বাই ডিটি করলে আমরা পেয়ে যাব বেগ। বেগ কত হবে? এটাতে যেহেতু টাইম নাই এটার ডিফারেন্সিয়েশন 0, এখানে টি আছে এটার ডিফারেন্সিয়েশন হবে 2 প্লাস এখানে 4t স্কোয়ার, তাহলে ডিফারেন্সিয়েশন হবে 8t মাইনাস 3t কিউব, 3 সামনে চলে আসবে তাহলে 9t স্কোয়ার। এটা কি পাইলা? বেগ। এখান থেকে ত্বরণ পেতে হবে, তাহলে ডিভি বাই ডিটি হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ কত? 2 এর ডিফারেন্সিয়েশন 0, 8t এর ডিফারেন্সিয়েশন হবে 8 মাইনাস 9t স্কোয়ার ডিফারেন্সিয়েশন হবে 18t। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। তো আমার কয় সেকেন্ডে চেয়েছে কণার উপর লব্ধি বল? প্রশ্নেই বলে দিচ্ছে 2 সেকেন্ডে। তাহলে টাইমের মান 2 সেকেন্ড বসাও। তাহলে এ সমান হবে 8 মাইনাস 18 ইন্টু 2, 36 মাইনাস 8 তার মানে মাইনাস 28 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে 2 সেকেন্ডের ত্বরণ বাবারা। 2 সেকেন্ডের ত্বরণ। এটা কত সেকেন্ডের? 2 সেকেন্ডের ত্বরণ। সেই ত্বরণটা বসিয়ে দিই 0.5 ইন্টু মাইনাস 28, তাহলে কত হচ্ছে? অর্ধেক। 0.5 এর সাথে 28 গুণ দিলে হয়ে যাবে মাইনাস 14 নিউটন। আমাদের সাথে কতজন স্টুডেন্ট যুক্ত আছে দেবাশিস? দ্য অ্যান্সার ইজ 1.2k। তো দ্য অ্যান্সার ইজ বি। ওকে ওকে, তো আমাদের নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। সো এই প্রশ্নটাও কিন্তু পারার মতো, কয় তো 7-এ আসছে, তো 7টা আমরা পারবো। নেক্সট এটা একটি কার্নো ইঞ্জিন 227 এবং 127-এর মধ্যে কাজ করে। তো ইঞ্জিনটির কৃতকাজের পরিমাণ 500। গ্রাহকে প্রত্যাখিত তাপের মান কত? অর্থাৎ বর্জিত তাপ। প্রত্যাখিত তাপ মানে Q2 ইজিক্যাল ওয়াট। তো Q1 বাই Q2, T1 বাই T2, এটা দিয়ে আমরা Q2 এর মান বের করতে পারি, কিন্তু আমাদের তো গৃহীত তাপ দেওয়া নাই। সো আমরা গৃহীত তাপ আগে বের করব। আমাদের টার্গেট হচ্ছে Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু T2 বাই T1। সো এখান থেকে Q2 এর মানটা সহজে বের করা যাবে T2 বাই T1 ইন্টু Q1, তাই না? সো T2 কত? গ্রাহকের তাপমাত্রা 127 কেলভিনে নিলে 400 কেলভিন। 127কে কেলভিনে নিলে 400 কেলভিন, 227 কেলভিনে নিলে 500 কেলভিন। তো আমাদের Q1টা অজানা। Q1 হচ্ছে গৃহীত তাপ। সো এই গৃহীত তাপ আমরা কেমনে বের করতে পারি? ভাইয়ারা গৃহীত তাপ বের করার জন্য আমাদের গৃহীত তাপটা বসাইলে আমরা কিন্তু প্রত্যাখ্যিত বা বর্জিত তাপ পেয়ে যাব। সো আমরা কিন্তু জানি এখানে যেহেতু আমরা জানি ইটা সমান সমান W ডিভাইডেড বাই Q1, তাই না? তাহলে Q1 সমান হবে W ডিভাইডেড বাই ইটা। তো W কত? কৃতকাজ কত? 500 জুল। আর ইটা কেমনে বের করে? ইটা হচ্ছে 1 মাইনাস T2 বাই T1। T2 কত? 400 ডিভাইডেড বাই 500। সো এটা ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক শেষ। উপরে হচ্ছে 500, নিচে একটা লসাগু করব 500 মাইনাস 400 মানে 100। তাহলে খেয়াল করে দেখি 2500 বাই 100, তাই না? এটা কত হচ্ছে দেখতো? 500 ইন্টু 500 ডিভাইডেড বাই 100, 0 কাটা, তাহলে এটা আসতেছে 2500। কত আসতেছে? 2500 জুল। খুবই সহজ। ইটা সমান W বাই Q1 সমান W বাই ইটা। তো ইটার মান হচ্ছে 1 মাইনাস T2 বাই T1। তো আমরা Q1 এর মান পেলাম 2500। এবার আর কিছুই না, এই Q1 এর মানটা এখানে বসিয়ে দাও। 400, 500, 2500। কে বলছে ঢাবিতে ক্যালকুলেশন কঠিন? 5 5 25, 4 5 20, তার মানে অ্যান্সার আসতেছে বর্জিত তাপের পরিমাণ 2000 জুল। খুবই সিম্পল একটা ম্যাথ। দ্য অ্যান্সার ইজ এ। নেক্সট কোয়েশনে চলে যাব আমরা। 9। আচ্ছা, এটা আমার চেয়ে তোমরা ভালো পারো যারা আইসিটি করো। এক্সর গেট, লজিক গেট নিম্নলিখিত কোন লজিক গেটগুলোর সমন্বয়ে গঠিত? এক্সর। তাহলে আমাদের এক্সর গেট আমরা জানি সবাই এন গেট, অর গেট, নট গেটের সমন্বয়ে গঠিত। খুবই সহজ অঙ্ক, এটা না পারার কিছুই নাই, আইসিটির একটা ম্যাথ। নিচের কোনটির মাত্রা নেই? বিকৃতির কোনো মাত্রা নেই, এটা আমরা জানি। বিকৃতি মানে একই জাতীয় দুইটা রাশির অনুপাত। দৈর্ঘ্য বিকৃতি মানে L বাই L, আয়তন বিকৃতি মানে V বাই V, মোচর বিকৃতি মানে থিটা। সো এদের কোনো একক নেই বা মাত্রাও নেই, সো বিকৃতি। তো ভাইয়া পরের অঙ্ক, ভাই এটা হুবহু গত বছরের কোয়েশ্চেন। তো এটা কিন্তু আমরা সলভ করিয়েছি, এটা একদম সহজ। যে সিপি বাই সিভি এটা মানে কি? গামা। এরা এখানে গামার মান কত বলছে? এক্স। তাহলে ভাই আমরা জানি সিভি সমান হচ্ছে আর বাই গামা মাইনাস 1।
তাহলে গামার জায়গায় জাস্ট এক্স বসবে, তাহলে আর বাই এক্স মাইনাস ওয়ান, এটাই তো। তাহলে সিভি সমান হচ্ছে আর ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তো সিভি সমান আর ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, দ্য অ্যান্সার ইজ বি। দ্য নেক্সট কোয়েশনে চলে যাচ্ছি। নিচের কোনটি এপসাইলন নট মিউ নটের একক? তো আমরা জানি আলোর বেগ সি সমান সমান 1/√অফ এপসাইলন নট মিউ নট, তাই না? আমাদের এই এককটা বের করতে হবে। তো ভাইয়া আলোর বেগের একক কি মিটার পার সেকেন্ড, 1 স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে এটা এপসাইলন নট মিউ নট থাকবে। তো আমরা যদি এপসাইলন নট মিউ নটের একক চাই, তাহলে এই এককটাকে 1 করতে হবে মিটার স্কোয়ার এস ইনভার্স 2। তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে যদি উপরে উঠাও তাহলে এটা হয়ে যাবে এস স্কোয়ার মিটার ইনভার্স 2। তো এই অপশনটা খুঁজে বের করতে হবে, এস স্কোয়ার মিটার ইনভার্স 2, দ্য অপশন ইজ ডি। দ্য নেক্সট কোয়েশ্চেন 12-13-তে চলে যাচ্ছি আমরা। এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে এম ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করে। তো এই হচ্ছে আমাদের একটা গ্রহ, যেই গ্রহের ভর হচ্ছে এম। তো একটা উপগ্রহ কি হয়েছে? প্রদক্ষিণ করতেছে আর ব্যাসার্ধে। ব্যাসার্ধ কিন্তু সেন্টার থেকে ধরা হয়, মনে করো সেন্টার থেকে এই হচ্ছে ব্যাসার্ধ, এই আর ব্যাসার্ধে একটা উপগ্রহ ছোট, এটাকে এভাবে প্রদক্ষিণ করতেছে, ওকে, ভি বেগে প্রদক্ষিণ করে। তো আমাদেরকে বলছে একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় অর্থাৎ পর্যায়কাল টি নিচের কোনটির সমানুপাতিক? তো ভাইয়ারা আমরা তাহলে এটার পর্যায়কালটা বের করি। সো এখান থেকে ঘুরে সে আবার এখানে আসতে যে সময় লাগায়, উপগ্রহের পর্যায়কাল এর ফর্মুলা টি সমান দূরত্ব বাই বেগ, দূরত্ব ডিভাইডেড বাই উপগ্রহের বেগ। তো ভাইয়া দূরত্ব কি? পরিধি, সে যেই পরিধিতে ঘুরে সেটা, তাহলে পরিধি হচ্ছে 2πr আর বেগ হচ্ছে ভি। তো আমাদের যেহেতু বেগের কোনো কথা বলে নাই, আমরা এই বেগকে সরায় দিব। কিভাবে সরাবো ভাইয়া? বেগকে সরাবো, বেগের ফর্মুলা জানা আছে, উপগ্রহের বেগ √অফ gm/r, সেখানে বসায় দাও √অফ gm/r। যেহেতু রুটের কোনো কারবার নাই, gm এর উপরে পাওয়ার হাফ, আর এর উপরেও পাওয়ার হাফ, এটা দ্বারাই বোঝায় √অফ gm/r। তাহলে এখানে দেখো পর্যায়কাল টি, এখানে হচ্ছে 2πr, যেহেতু এই আরটা 1 নিচে আছে, তাহলে উপরে উঠালে গুণ আকারে হয়ে যাবে r⁻², এখানে হবে gm²। সো এবার খেয়াল করে দেখো তো, একটা আর দুইটা আর, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1/2, তাহলে এটা কত আসতেছে? 2πr⁻1 + 1/2 মানে 3/2, আর এখানে হবে gm পাওয়ার হচ্ছে হাফ। সো বলো তো এখানে যে পর্যায়কালটা সেটা আর এর সাথে সম্পর্ক কেমন? পর্যায়কালটা আর এর সাথে যদি আমরা দেখতে চাই রেডিয়াসের সম্পর্ক r⁻3/2 এর সমানুপাতিক। সো দ্য অ্যান্সার ইজ সি। আমি ধরে নিচ্ছি তুমি এটা পারবা না, বাট এই যে 13টা পর্যন্ত আসার আগে 12টা কিন্তু পারার মতো ছিল, ওকে, 12টা কিন্তু পারার মতো ছিল। দ্য নেক্সট কোয়েশ্চেন, ওকে, এটা অনেক সহজ একটা প্রশ্ন। 5টি সমমানের ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের বৃত্তাকার পরিধির বরাবর প্রতিসমভাবে সাজানো। তার মানে মনে করো একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর, এখানে 5টা চার্জ সমভাবে সাজানো, প্রতিসম মানে ব্যালেন্স করে সাজানো, 1 2 3 4 5 এরকম ব্যালেন্স করে সাজানো, ব্যালেন্স প্রতিসম আছে। তো বলছে এটার সেন্টারে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত, মানে এখানে প্রাবল্য কত? ভাইয়ারা 5টা চার্জ, ধরো তোমরা 5 জন আমাকে কোমরে দড়ি বেঁধে 5 দিক থেকে টানতেছো, 5 দিক থেকে টানতেছো, সমভাবে 5 জনে আমাকে কোমরে দড়ি বেঁধে 5 দিক থেকে টানতেছো। তো আলটিমেটলি আমি সমান বলে টানতেছো, যেহেতু প্রতিসমভাবে বিন্যস্ত করা। তো বলো আমার উপর লব্ধি বল কত হবে? আমার উপর লব্ধি বল কিন্তু 0 হবে, আন্ডা হবে। সো আলটিমেটলি সেন্টারে যেহেতু চার্জটা আছে, তাহলে এর উপর লব্ধি বল বা লব্ধি তড়িৎ ক্ষেত্রের মান হবে 0। এটা খুবই সহজ প্রশ্ন, এটা কমন সেন্সের কোয়েশ্চেন। এবার এটা খুব সুন্দর একটা প্রশ্ন, আমি ধরে নিচ্ছি ওই মানে তুমি একটা পারলা না, ধরো ওই যে মহাকর্ষটা পারলা না, এবার এটা এ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বর্গাকার পাত, তার মানে দুইটা বর্গাকার পাত, এই হচ্ছে পাতগুলো বর্গাকার, যার বাহুর দৈর্ঘ্য কত এ, তাহলে এটার এরিয়া কত ভাইয়া? পাতের এরিয়া হচ্ছে বর্গের এরিয়া মানে a², তাই না? এই হচ্ছে দুইটা বর্গাকার পাত, আমরা কি করছি এইভাবে পাশাপাশি রাখা হয়েছে, হ্যাঁ, এ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বর্গাকার পাত পাশাপাশি রেখে একটা ধারকত্ব তৈরি করা হয়েছে, এদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে d। তো বলছে ধারকের সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করলে ধারকত্ব কত গুণ হবে? সমস্ত রৈখিক মাত্রা, এটা কি সমান্তরাল পাত ধারক? তো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব c ইজ ইকুয়াল টু ε0a ডিভাইডেড বাই d। এ হচ্ছে ক্ষেত্রফল, ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। এবার বললো সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করব, তাহলে ভাইয়া সি প্রাইমটা হবে ε0 এর জায়গায় আমরা, আচ্ছা এটাকে একটু ইয়া করি, ε0 d
আর এ এর জায়গায় আমরা ক্ষেত্রফল মানে এ স্কোয়ার লিখতে পারি। তো প্রত্যেকটা যতগুলো রাশি আছে এগুলো প্রত্যেকটাকে আমরা 3 গুণ করে দিব। এপসাইলন নট তো কনস্ট্যান্ট, এটা বাদ। এ কে যদি 3 গুণ করো তাহলে এখানে হবে 3 স্মল এ এর স্কোয়ার, ডি কে 3 গুণ করলে হবে 3d, তাহলে ধারকত্ব কত গুণ, তাই না? তো দেখো তো এপসাইলন নট এখান থেকে যদি আমরা একটা এ স্কোয়ার বের করে নিই তাহলে এখানে থাকবে হচ্ছে 9, তাই না? আর এখানে হবে 3d। এ স্কোয়ার মানে কি ভাইয়া? এরিয়া, তাহলে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, আর 9 আর 3 কাটাকাটি গেলে এটা 3 গুণ হয়ে যাবে। তাহলে দেখো তো এটা এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মানে কি? পূর্বের ধারকত্ব, তাহলে 3 ইন্টু সি, এটাই হচ্ছে আমাদের সি প্রাইম। তাহলে সি প্রাইমটা হচ্ছে পূর্বের ধারকত্বের 3 গুণ, মানে এটাও 3 গুণ করছে, এটাও 3 গুণ। তুমি যদি এটা 3 গুণ করে 3 কাটা দিয়ে দাও তাহলে কিন্তু অঙ্ক হবে না। তোমার এটার মধ্যে লুকিয়ে আছে দৈর্ঘ্যের স্কোয়ার, তো এটাকে 3 গুণ করতে হবে। আগে ছিল এ, এবার হয়েছে 3a এর উপরে স্কোয়ার, তাহলে 9a স্কোয়ার। এ স্কোয়ার মানে আবার এরিয়া এ, এপসাইলন নট এ বাই ডি, আর এটা হচ্ছে সি, আর এখানে 3 গুণ হচ্ছে, তার মানে পূর্বের ধারকত্বের 3 গুণ। কতজন আছে দেবাশিস? 1.1। সো ভাইয়ারা আমরা 15টা এমসিকিউ সলভ করলাম। এবার তোমরাই আমাকে মত দাও এই 15টার মধ্যে কয়টা পারা উচিত। আমি ধরে নিলাম তুমি এটা ভুল করলা বা এটা পারো নাই, একটা পারলা না, তুমি এটা পারবা, তুমি এইটা পারলা না, 2টা পারলা না। ভাইয়া এই 2টা ব্যতীত আমার মনে হয় না কোনোটা না পারার মতো ছিল, জাস্ট ঠান্ডা মাথায় অ্যান্সারটা করতে হইতো। ওকে, সো ভয়ের কোনো কারণ নেই, আরও অনেক এক্সাম আছে, এটাতে যদি হতাশ হও বাকি এক্সামগুলোও দিবা। এবার আমরা রিটেন পার্টটুকু সলভ করবো। সো রিটেন পার্টটুকু সলভ করার আগে একটু জানতে চাই এমসিকিউ পার্টটুকু পুরোটা বুঝছো কিনা। আর সবাই রিটেন পার্টটুকু সলভ করার আগে একটু টাইমলাইন আবার একটা শেয়ার করে দাও। 10টা হইছে খালি, যাক 10টা হইলে অনেক ভালো। এমডি আকাশ বলছে 10টা, 14টাই পারা উচিত পারা উচিত, বাট আমি একদম নর্মাল স্টুডেন্টের জন্য ধরলাম। ভাইয়া জাস্ট একটু বলছো যে পরীক্ষার হল একটা স্টুডেন্টের মাইন্ড কীভাবে চেঞ্জ করে দেয়। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের স্টুডেন্ট যারা প্রিপারেশন নিয়েছিল তারাও বলছে ফিজিক্স ম্যাথ কঠিন লাগছে। কেন? কারণ থিওরিটিক্যাল আসছে, ম্যাথমেটিক্যাল, মানে তারা যেটা এক্সপেক্ট করে গেছিল প্রশ্ন ওইভাবে আসে নাই। তো এক্সপেকটেশন অনুযায়ী প্রশ্ন না আসলে, প্রশ্ন সহজ আসলেও মনে হয় কঠিন। এই কারণে অলওয়েজ ঠান্ডা মাথায় ফোকাসে থেকে সলভ করতে হবে যে কোনো কিছু। নেক্সট পরীক্ষাগুলোয় এই ভুলটা করবা না, ভয়ের কোনো কারণেই। তুমি ধরে নিতে পারো প্রশ্ন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে দিতে পারে, বাট মাথা ঠান্ডা রেখে প্রশ্নে ফোকাস রেখে সলভ করবা, দেখবে সব পারবা। ওকে, নেক্সট চলে যাচ্ছি। নেক্সট আমাদের রিটেন কোয়েশ্চেন, একটা করে একটু শেয়ার করে দাও প্লিজ, সব একটা করে শেয়ার চাচ্ছি। নেক্সট তো সিকিউ রিটেন কোয়েশ্চেন কঠিন আসছে সত্যি কথা। নেক্সট তো বলছে ভেক্টর এ আলফা আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস বিটা কে ক্যাপ, ভেক্টর বি আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং সি জে ক্যাপ প্লাস কে ক্যাপের সাথে সমান কোণ থিটা তৈরি করে। তাহলে এই এ ভেক্টরটা বি এবং সি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি লিখতে পারি? প্রথমত বলছে এবং বি ও সি এর সাথে একই সমতলে থাকে, অর্থাৎ এই 3টা ভেক্টর সমতলীয়, তাই না? বলছে আলফা এবং বিটার মান কত। তো প্রথম কথা, এই এ ভেক্টরটা বি এর সাথে থিটা, আবার এ ভেক্টরটা সি এর সাথেও থিটা উৎপন্ন করে। তাহলে আমরা লিখতে পারি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, কোনো সন্দেহ নাই। তাহলে কস থিটা সমান লিখতে পারবো এ ডট বি ডিভাইডেড বাই এ বি এর মান। তাহলে ভাইয়ারা এ ডট বি করে ফেলো, এ ডট বি করো, সবাই আমরা পারি। আই এর সাথে আই ডট, তার মানে এখানে পড়ে থাকবে আলফা, প্লাস জে এর সাথে জে ডট, এখানে পড়ে থাকবে 2 এ ডট, আর কে নাই যেহেতু কে শূন্য। আর এ বি এর মান কত? এ এর মান কত ভাইয়া? এ এর মান কত? রুট ওভার অফ, এই যে এ এর মান রুট ওভার অফ আলফা স্কোয়ার 4 আলফা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা হচ্ছে এ এর মান। আর বি এর মান কত? 1 স্কোয়ার মানে রুট ওভার অফ 2। এই হচ্ছে সমীকরণ নাম্বার দিলাম আমি 1। এটা হচ্ছে বি এর সাথে উৎপন্ন কোণ থিটা। এবার একইভাবে এই এ ভেক্টরটা সি এর সাথেও কোণ উৎপন্ন করে, কতটুকু? থিটা। তাহলে আমরা লিখতে পারবো একই সিস্টেমে এ ডট সি সমান এসি কস থিটা, এসি কস থিটা, যেহেতু একই কোণ উৎপন্ন করে সুতরাং কস থিটা সমান হবে এ ডট সি বাই এসি। আমি একেবারে করে দিচ্ছি, এর সাথে সি কে ডট করো, জে এর সাথে জে যাবে, তার মানে এখানে একটা 2, কে এর সাথে কে যাবে, তাহলে এখানে একটা বিটা। এবার এর মান কত? এর মান তো এটাই আলফা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আর সি এর মান দেখো জে এবং কে আছে, এটার মান হবে √2, সমীকরণ নাম্বার দিলাম আমি 2। এবার তোমরা আমাকে বলো কস থিটা, এইটাও কি কস থিটা? সো দুইটা সমান, 1 আর 2 সমীকরণ দুইটা সমান, যেহেতু থিটাগুলো সমান, তাহলে এইটা সমান সমান এইটা। তো দেখো তো নিচের অংশটুকুর দিকে একটু তাকাবা,
নিচের অংশটুকু যদি সমান হয় তাহলে উপরের অংশটুকুও কি সমান, অর্থাৎ সমীকরণ যদি দেই তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা বুঝতে পারলাম আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু বিটা প্লাস 2, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু বিটা। এটা একটা ইকুয়েশন আমরা বের করে রাখলাম 1 এবং 2 সমীকরণ থেকে আলফা সমান বিটা। এবার ভাইয়া এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর একই সমতলে অবস্থিত। তো তোমাদের কি মনে আছে 3টি ভেক্টর একই সমতলে অবস্থিত হলে তাদের সহগগুলোর নির্ণায়ক শূন্য হয়। 3টি ভেক্টর একই সমতলে অবস্থিত হলে তাদের নির্ণায়ক শূন্য হয়, তাদের নির্ণায়ক শূন্য। তাহলে যেহেতু একই সমতলে অবস্থিত, আমি এই পাশে করতেছি, যেহেতু একই সমতলে অবস্থিত নির্ণায়ক শূন্য, এই যে নির্ণায়ক করে ফেলো আই ক্যাপ কেন হবে, নির্ণায়ক হচ্ছে 3টার সহগের, তাই না? এর সহগ কত? আলফা টু বিটা। তাহলে এখানে হবে আলফা টু, আর যেহেতু আলফা ইজ ইকুয়াল টু বিটা, আমরা বিটার জায়গায় আলফাই লিখতে পারবো, তাই না? আলফা টু বিটা, আলফা ইজ ইকুয়াল টু বিটা, তাহলে বিটার জায়গায় আমরা আলফা লিখতে পারবো। একইভাবে বি এর সহগ 1 1 0, তাহলে বি এর সহগ হচ্ছে 1 1 0, সি এর সহগ 0 1 1, যেহেতু আই ক্যাপের সহগ হচ্ছে 0, জে ক্যাপের সহগ 1, কে ক্যাপের সহগ 1। এই তিনটার নির্ণায়ক কী হবে? শূন্য হবে, যেহেতু তারা একই সমতলে বিধায়, তাই না? এবার এটা নির্ণায়ক বিস্তৃতি করলে তোমার কাজ শেষ। বা যদি আলফাকে বিস্তৃতি করো, আলফাকে ফিক্স রেখে 1 1 1 মাইনাস 0, তাহলে 1 মাইনাস 0 মাইনাস 2, কলাম বাদ সারি বাদ, 1 1 1 মাইনাস 0 মানে 1 মাইনাস 0, তারপরে প্লাস আলফা আসবে 1 মাইনাস 1, 1 1 1 মাইনাস 0, তার মানে 1 মাইনাস 0, তাই না? তো দেখো তো এটা কত আসে, আলফা বা আলফা মাইনাস 2 প্লাস আলফা ইজ ইকুয়াল টু 0, তাহলে 2 আলফা ইজ ইকুয়াল টু কত হয়, বা 2 আলফা ইজ ইকুয়াল টু 2, সুতরাং আলফার মান আসবে 1। তো আলফার মান 1 আসলে বিটা কি চেহারা দেখাবে? বিটার মানও কত ভাইয়া? 1। সেই প্রশ্নটা একটু কঠিন মনে হইতেই পারে, বাট জাস্ট সমতলের কনসেপ্টটা যদি এই মুহূর্তে মাথায় আসে পারবা। তাছাড়া যদি এটা সমাধান করতে যাও অনেক বড় হয়েও যেতে পারে, বাট এটা খুবই সহজ সমাধান, বাট মাথায় আসাটাই হচ্ছে, মাথায় ক্যাচ করাটাই হচ্ছে মেইন ব্যাপার। নেক্সট, তো আমি ধরে নিচ্ছি তুমি এটা পারতেছো না, বাট এটা এখন তো পারবা নাকি? নেক্সট, এবার দেখো একটি সরল দোল গতিসম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ। সো তোমাদেরকে সেই ছোট্টবেলা থেকে এটা বারবার পড়ানো হয়। ব্যবকলনীয় সমীকরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, তাই না? তো এটা লিখতে বলছে, লিখলা, তুমি সাথে সাথে স্যার তোমাকে 1 নাম্বার দিয়ে দিবে। দেখাও যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই এই সমীকরণের একটি সমাধান। তো সেই ক্লাস 8 9 থেকে পড়েছো শুদ্ধকরণ, তাই না? যদি এই সমীকরণের সমাধান হয় তাহলে এই এক্স এর মান দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তো সিদ্ধ হওয়া মানে কি? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হবে, তাই না? তো আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড, দেখাবো আমরা লেফট হ্যান্ড সাইড হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এবার এক্স এর জায়গায় কি লিখবা? এই যে এইটা, এক্স এর জায়গায় লিখবা এ সাইন ওমেগা টি প্লাস ডেল, আর এটার সাথে যোগ আছে কি ওমেগা স্কোয়ার এক্স। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডে আছে 0। তাহলে এটা আমরা সমাধান করে দেখবো 0 হয় কিনা। যদি 0 আসে তাহলে এক্স এর মান যে এইটা এবং এই এক্স এর যে সমাধান এটা কারেক্ট হবে। তো ভাইয়ারা এইটা সেই পর্যাবৃত্ত গতি অধ্যায় যারা পড়েছো তারাই জানো, এ সাইন ওমেগা টি প্লাস ডেলকে যদি একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে ডি বাই ডিটি আসবে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, তাই না? প্লাস ওমেগা স্কোয়ার এক্স। এবার বলো ডি বাই ডিটি একবার করলে হবে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, তুমি যদি আরেকবার করো তাহলে কি হবে? মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল প্লাস ওমেগা স্কোয়ার এক্স। তো বলো তো এ সাইন ওমেগা টি প্লাস ডেল মানে কি? এ সাইন ওমেগা টি প্লাস ডেল মানে হচ্ছে এক্স, তাহলে এখানে আমরা এক্স বসাতে পারবো, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এবং এটা শর্ট দেখানো হলো, শর্ট, ডান, শেষ। তো আমরা এই সমীকরণে এক্স এর মানটা বসায়া দেখলাম যে না, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি সমান আসছে, মানে আমাদের আসতেছে, দ্যাটস ইট, আর কিছুই না, অনেক সহজ অঙ্ক। নেক্সট, তো দুইটা রিটার্ন গেল, এটা পারা উচিত, এটা যে পারবে না তাকে আসলে কিছু করার নাই, এটা পারা উচিত, আগেরটা যদি নাও পারো এটা পারা উচিত। নেক্সট 3 নাম্বারটা, এবার এইটা যদি কেউ না পারে তাহলে আসলে আরও কিছু করার নেই। এটা কি ছিল? এখানে একটা সার্কিট আঁকা ছিল, সার্কিটটা আমি এঁকে দিই। এটা সার্কিট, এটা হচ্ছে 9 ভোল্টের একটা সার্কিট, এখানে একটা রোধ লাগানো আছে, এই রোধটা হচ্ছে R1 6 ওহম,
না R1 না, আর নট, এই রোধটা হচ্ছে আর নট, এটা হচ্ছে 2 ওহম। তোমাদেরকে সাজেশন ক্লাস যখন করাইছে তখন এই কারেন্ট ডিভাইডারটা আমি পড়াইছি সেকেন্ড পেপার, আমার মনে আছে। আর নট হচ্ছে 2 ওহম, এবং বলেছিলাম এই কারেন্ট ডিভাইডার থেকে গত বছর রিটার্ন আসে নাই, বাট এই বছর রিটার্ন আসতে পারে, এসেছে। সো আর নট হচ্ছে 2 ওহম। তো এখান থেকে সার্কিটটা আঁকা নাই, সার্কিটটা এঁকে দেওয়া থাকবে, আমাদের টাইপিস্ট উঠায় নেয়। এখানে হচ্ছে R1 হচ্ছে 6 ওহম, আর এখানে আছে R2 হচ্ছে 4 ওহম, এবং এখানে আছে R3, এটা হচ্ছে 8 ওহম। সো এইভাবে দুইটা কানেক্টেড হয়ে এখান থেকে হয়ে এখানে চলে আসছে, এটা হচ্ছে সার্কিট, এটা আঁকা ছিল। তো বলছে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I0, এখান থেকে যে কারেন্টটা যাবে সেটা I1, আর এইটার লাইনে যে কারেন্টটা যাবে সেটার নাম হচ্ছে I23। বললো যে প্রত্যেকটা বিদ্যুতের মান বের করতে বলছে। I0 কি ভাইয়া? মোট প্রবাহ। I1 কি? I1 হচ্ছে এই লাইনের কারেন্ট, I23 হচ্ছে এই লাইনের কারেন্ট। সো তিনটা কারেন্ট তুমি বের করবা। তো কারেন্ট বের করার রুল কি? তো প্রথম কথা, মোট প্রবাহ I0। তো মোট প্রবাহ সেই 9-10-এ পড়েছ, মোট ভোল্টেজ বাই মোট রোধ। তো মোট ভোল্টেজ কত? 9 ভোল্ট। আর মোট রোধটা হিসাব করো 6, আর এটা কত? 4 আর 8 12, 12 আর 6 কিভাবে আছে? প্যারালালে আছে। এই দুইটা মিলে তাহলে কত হচ্ছে? উপরে গুণফল 12 6, নিচে যোগফল 18, তাই না? দুইটা রোধ প্যারালালে থাকলে উপরে গুণফল নিচে যোগফল, এই যে এই দুইটা মিলে 12 আর এটা 6, 12 আর 6 প্যারালালে থাকলে এটা কত হয়? 318, 3 4 12, তাহলে এটা হচ্ছে 4 ওহম। তার মানে এই যে সিস্টেমটা, এটা 4-এর সাথে এই 2 কিভাবে আছে শ্রেণীতে? 4 আর 2 কত হয়? 6, তাহলে এটা হচ্ছে আমাদের মোট রোধ 6। তাহলে আমাদের কারেন্টের মান পাচ্ছি আমরা 1.5 বা 3/2 এম্পিয়ার। ডান, এটা হচ্ছে মোট প্রবাহ I0, একটা অ্যান্সার ডান। এবার আমরা I1 বের করব, এই লাইনের কারেন্ট। তো ভাইয়ারা আমরা কোন একটা স্পেসিফিক রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যায় সেটা শিখাইছি, কারেন্ট ডিভাইডার রুল, CDR। যার প্রবাহ সে নিচে, কার প্রবাহ? R1 এর প্রবাহ, তাহলে R1 নিচে, উপরে ছিল সমান্তরালে যুক্ত রোধগুলোর তুল্যরোধ ইনটু মোট প্রবাহ। এটা ছিল আমাদের কারেন্ট ডিভাইডার রুল। যার প্রবাহ সে নিচে, উপরে সমান্তরালে যুক্ত রোধগুলোর তুল্যরোধ ইনটু মোট প্রবাহ। তো ভাইয়া যার প্রবাহ, কার প্রবাহ? 6-এর, তাহলে 6, উপরে কি? সমান্তরালে রোধগুলোর তুল্যরোধ। দেখো এখানে 12 আর 6, এই যে 4 আর 8 12 আর 6 সমান্তরালে আছে, এদের তুল্যরোধ কত? 4, এই যে উপরে 4, ইনটু মোট প্রবাহ কত? 3/2। ক্যালকুলেশন করো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2/2 কাটাকাটি, তাহলে 1 এম্পিয়ার। তাহলে এটা কত আসতেছে? 1 এম্পিয়ার। ডান। I1 এর মান কত? 1 এম্পিয়ার। এবার ওইটাও কি কারেন্ট ডিভাইডার দিয়ে বের করতে হবে? না, বের করা দরকার নেই। খেয়াল করো এটা কিভাবে বের করতে পারি। এইখানে মোট প্রবাহটা আসতেছে I0, এদিকে একটা ভাগ হচ্ছে, এদিকে একটা ভাগ হচ্ছে, তাই না? তো তুমি এই ভাগেরটা বের করে ফেলছো, এই ভাগেরটা কত? 1 এম্পিয়ার। তো ভাইয়া আমাদের মোট প্রবাহ হচ্ছে I0টা কার কার সমন্বয় গঠিত? I1 এবং I23, তাই না? এই যে 1/2 ভাগের সমন্বয়ে I0টা গঠিত। সো তুমি I23 বের করবা, তো I23 হবে I0 মাইনাস I1। I0 কত? I0 মোট প্রবাহ 1.5 এম্পিয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0.5 এম্পিয়ার। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা I0, I1 এবং I23 তিনটাই বের করতে পারলাম। এইটা সবার পারা উচিত। তো রিটেনের দুইটা কোয়েশ্চেন দেখো, রিটেনের এই প্রশ্নটা এবং রিটেনের এই প্রশ্নটা প্রত্যেকের পারা উচিত। না পারলে আসলে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সামই দেওয়া উচিত না। অন্তত এই কোয়েশ্চেনটা সবার পারতে হবে, কারেন্ট ডিভাইডার রুল। এখন আমরা 4 নাম্বার রিটেন প্রশ্নটি সলভ করব। সো গত বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে এই ধরনের একটা প্রশ্ন এসেছিল, অর্থাৎ আপেক্ষিক শক্তি থেকে কোয়েশ্চেন এসেছিল। তো চলো চট করে সলভ করে ফেলা যাক। এই প্রশ্নে বলেছে এম ভরের একটি মিটার স্কেল। মিটার স্কেল বলতে তার স্থির অবস্থার দৈর্ঘ্য L0 কিন্তু ভাইয়া 100 সেন্টিমিটার, তাই না? ভি সমদ্রুতিতে দৈর্ঘ্য বরাবর চলমান। তো স্কেলটির আপেক্ষিক দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, মানে চলমান অবস্থার দৈর্ঘ্য, যেটাকে আমরা বলি L। তো আপেক্ষিক ভরবেগ অর্থাৎ রিলেটিভিস্টিক মোমেন্টাম 8 জুল পার সি। এই পার সি এককে কিন্তু গত বছরও রিটেন কোয়েশ্চেন আসছে, তাই না? তো আমাদেরকে বলছে স্কেলটির আপেক্ষিক শক্তি কত, রিলেটিভিস্টিক এনার্জি। তো আমরা জানি রিলেটিভিস্টিক এনার্জি E ইজ ইকুয়াল টু mc²। সো আমাদের এই ফর্মেটে রেখে দিলে তো হবে না, আমাদের এইটাকে একটা ভ্যালুতে কনভার্ট করতে হবে। সো আমাদের দেখো তো এখানে কী কী দেওয়া ছিল,
এল নট দেয়া আছে, সো স্কেলের দ্রুতিটা কিন্তু আমরা বের করতে পারি এল নটের ভ্যালু থেকে। আমরা জানি এল ইজ ইকুয়াল টু এল নট রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এল এর মান কত 60 সেন্টিমিটার, এল এর নিচে যদি এল নটকে নিয়ে আসি ডিভাইডেড বাই 100, এটা হবে রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা কাটা, তারপর যদি স্কোয়ার করে দাও, স্কোয়ার করে যদি ভি স্কোয়ার এবং সি স্কোয়ারকে এক পাশে নিয়ে আসো, তাহলে এটা হবে 1 মাইনাস 36 বাই 100 অর্থাৎ 64 বাই 100। ক্যালকুলেশন করলে তুমি ভ্যালোসিটির মান পাবা, রুট ওভার করে দাও, তাহলে কত পাবা 0.8c। দিস ইজ দ্য ভ্যালোসিটি অফ দ্যাট স্কেল। তো এই ভ্যালোসিটি দিয়ে কি করব? দেখো ভাই, আর আমাদের আপেক্ষিক ভরবেগ বলে দিছে। তো আপেক্ষিক ভরবেগ মানে কি? আপেক্ষিক ভরবেগ যদি হয় পি ইজ ইকুয়াল টু আপেক্ষিক ভর ইন্টু বেগ। তো এইখানে আমরা যদি এম এর ভ্যালুটা বের করে এখানে বসায় দেই, আমাদের কিন্তু এনার্জির মানটা বের হয়ে আসবে। তাহলে আমাদের এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হবে পি ডিভাইডেড বাই ভি। সো পি এর ভ্যালু দেয়া আছে, পি এর ভ্যালু কত ভাইয়ারা 8 জুল পার সি। তাহলে 8 জুল পার সি মানে নিচে সি। আর ভি এর ভ্যালু কত 0.8c। তাহলে ভি যেহেতু ভাগ আকারে আছে 0.8c, তাই না? এই সি আর এই সি কিন্তু গুণ আকারে আছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা চলন্ত অবস্থায় ভর বা রিলেটিভিস্টিক ম্যাসটা পেয়ে যাব 8/0.8 মানে 10 জুল পার সি স্কোয়ার এককে। তো এই এম এর ভ্যালুটা তুমি যদি কষ্ট করে এই এনার্জির ইকুয়েশনে বসায় দাও, 10 জুল পার সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার আছে, এটা কাটা চলে গেলে আমাদের অ্যান্সার আসবে 10 জুল। এবং এটাই হচ্ছে আমাদের রিলেটিভিস্টিক এনার্জি। আমাদের টাইপিস্ট ভুলে এই সার্কিট এখানে দিয়ে দিছে, এটা কাটা। সো আলটিমেটলি দিস ইজ দ্য অঙ্ক। তো পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আমরা তোমাদেরকে সলভ করে দিলাম। অবশ্যই এখান থেকে সতর্ক হতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাক্সিমাম কোয়েশ্চেনই এখন ফিজিক্সে থিওরিটিক্যাল করছে। তো আমাদের একদম সূত্রের বেসিকে ঢুকে অ্যানালাইজ করতে হবে, বুঝতেই পারছো। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা, আল্লাহ হাফেজ।